ব্রিটেন ইহুদিদের সমর্থন আদায়ের জন্য পুরো প্রচার চালায়, তাদের হোমল্যান্ড দেওয়া হবে, ফিলিস্তিন ফিরিয়ে দেওয়া হবে। আর ইহুদিদের কাছে ছিল এটা একটা বড় সুযোগের মতো। 1947 সালে ফেব্রুয়ারিতে ব্রিটেন ইউএনএ জানায় তাদের হাতে আর কিছু নেই, ফিলিস্তিনের শান্তি ফেরাতে হলে ইউএনকেই হস্তক্ষেপ করতে হবে। মানে 32% ইহুদিদের জন্য 56% এলাকা এবং 66% ফিলিস্তিনিদের জন্য 43% এলাকা। পরের দিন অর্থাৎ 15 মে মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন 5টি আরব দেশ মিলে একসাথে ইসরায়েলের উপর আক্রমণ করে। প্রায় 2000 খ্রিস্টপূর্বে অর্থাৎ 4000 বছর আগে বর্তমান ইসরায়েলের নাম ছিল কেনান। এই সময় মেসোপটেমিয়ার উর অঞ্চলে মানে বর্তমানের ইরাকে হযরত ইব্রাহিম জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিমের 2 সন্তান হযরত ইসহাক ও হযরত ইসমাইল। পরবর্তীকালে হযরত ইসহাকের বংশ থেকে ইহুদি ও খ্রিস্ট ধর্মের সৃষ্টি হয় আর হযরত ইসমাইলের বংশের হাত ধরে ইসলাম ধর্মের। বলা হয় ঈশ্বরের নির্দেশে হযরত ইব্রাহিম মেসোপটেমিয়া থেকে কেনানে আসেন। সেখানে তার বংশধরেরা প্রায় 3 শতাব্দী ধরে বসবাস করেন। এরপর তারা মিশরে গিয়ে কয়েক যুগ ধরে অবস্থান করেন। বহু বছর পর আবার তারা ক্যাননে ফিরে আসেন। এই যাত্রাপথেই তারা ধীরে ধীরে ইহুদি নামে পরিচিত হন। ক্যাননে আসার পর ইহুদিরা প্রথমে ছোট ছোট গ্রুপে বাস করেন, কিন্তু পরে তারা তাদের জন্য রাজার দাবি করলে ঈশ্বরের নির্দেশে প্রথম ইহুদি রাজা হন সাউল। সাউলের পর রাজা হন দাউদ। তিনি জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। দাউদের পর সিংহাসনে বসেন তার ছেলে সুলাইমান। তার আমলেই জেরুসালেমে ইহুদিদের ফার্স্ট টেম্পল তৈরি হয়। কিন্তু 586 খ্রিস্টপূর্বে বেবিলনীয় সাম্রাজ্য ইসরায়েল দখল করার পর ফার্স্ট টেম্পলটি ধ্বংস করে দেয়। ফির পারস্য রাজা সাইরাস দ্য গ্রেটের আমলে সেকেন্ড টেম্পল তৈরি হয়, কিন্তু রোমান সাম্রাজ্য কেনান দখল করলে সেটাও ভেঙে দেয়। আর এখনো পর্যন্ত জেরুসালেমে ইহুদিদের কোনো টেম্পল তৈরি হয়নি। তারা মনে করেন কোনো মসিহা আসবেন, তিনি থার্ড টেম্পল তৈরি করবেন। এই রোমান সাম্রাজ্যের আমলে যীশু খ্রিস্ট এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরে তিনি ইহুদি থেকে আলাদা হয়ে একটি নতুন ধর্ম খ্রিস্ট ধর্ম প্রচার করেন, যার কারণে ইহুদিরা তাকে ক্রসবিদ্ধ করেন। আর এই জন্য এখনো পর্যন্ত ইহুদিদের উপর দোষারোপ করা হয়ে থাকে। যীশু খ্রিস্টের মৃত্যুর পর খ্রিস্ট ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। কনস্টান্টিন দ্য গ্রেট প্রথম রোমান রাজা, যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি জেরুসালেমের চার্চ অব দ্য হোলি সেপুলচার তৈরি করেন। এরপর থেকে খ্রিস্ট ধর্ম পুরো রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু যেহেতু ইহুদিদের কারণে যীশু খ্রিস্টকে ক্রসবিদ্ধ করা হয়, তাই এই সময় থেকে ইহুদিদের উপর টর্চার আরো বাড়তে থাকে। ইহুদিরা তখন ইসরায়েল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যেতে থাকে। এরপর 3636 সালে আরব ওমান কিংডম ইসরায়েল দখল করে। তারা জেরুসালেমে আল আকসা মসজিদ ও ডম অব দ্য রক তৈরি করেন। আরবদের শাসনামলে এই অঞ্চলের নাম হয় প্যালেস্টিন। আজও পৃথিবী এই অঞ্চলটিকে প্যালেস্টিন নামই চেনে। তবে এর আগে এই অঞ্চলের নাম বারবার পরিবর্তিত হয়েছে। প্রথমে এর নাম ছিল কেনান, পরে কেনান 2 ভাবে বিভক্ত হয়, কিংডম অব ইসরায়েল এবং কিংডম অব জুডা। পরবর্তীতে উভয় রাজ্য মিলিয়ে পরিচিত হয় শুধু জুডা নামে। জুডা থেকে ধীরে ধীরে নাম পরিবর্তন হয় জিহুডা। আর রোমান সাম্রাজ্যে এই অঞ্চলের নাম হয় সিরিয়া প্যালেস্টিনা। কিন্তু এই পার্টিকুলার টাইমটাতে আরবদের কাছে প্যালেস্টিন নামটি সবচেয়ে জনপ্রিয়তা পায়। বাংলায় আমরা যাকে বলি ফিলিস্তিন। আরব সাম্রাজ্যের পর অটোমান সাম্রাজ্য ফিলিস্তিনের রুল করে, কিন্তু এতদিন ধরে বিভিন্ন সাম্রাজ্যের শাসন থাকায় ইহুদিরা হয় ইউরোপের দেশগুলিতে চলে যায় অথবা ধর্ম পরিবর্তন করে নেয়। ফলে দেখা যায় অটোমান সাম্রাজ্য শেষে 1860 সালে ইহুদিদের জনসংখ্যা মাত্র 13,000 থেকে যায়, যারা মোট জনসংখ্যার 4% ছিল। বাকি 85% আরব মুসলিম ও 11% খ্রিস্টান। অন্যদিকে ইউরোপে ইহুদিদের অবস্থাও ছিল করুণ। যীশু খ্রিস্টকে ক্রসবিদ্ধ করার জন্য তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো। রাশিয়া, পোল্যান্ড, জার্মানি সহ বিভিন্ন ইউরোপের দেশগুলিতে ইহুদিদের জমি কেড়ে নেওয়া হয়। তাদের উপর এক ধরনের পোগ্রোম চালানো হয়, মানে এক ধরনের সংগঠিত গণহত্যা। শুধু তাই নয়, অনেক দেশ থেকে তাদের তাড়িয়েও দেওয়া হয়। নাগরিকত্ব থাকলেও তারা প্রায় সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এক কথায় তারা ইউরোপের দেশগুলিতে শরণার্থীর মতো জীবনযাপন করত। 1896 সালে থিওডর হার্জেল নামে এক রাইটার ডের জুডান স্টেন নামে একটি বই প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন ইহুদিরা সারা বিশ্বে কিভাবে অত্যাচারিত হচ্ছে এবং এই নির্যাতন থেকে মুক্তি পেতে হলে তাদের জন্য এক স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন। তার মতে ইউরোপীয়রা কোনোদিন ইহুদিদের আপন করে নেবে না। এরপর তিনি 1897 সালে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল ইহুদিদের পূর্বপুরুষের ভূমি অর্থাৎ ফিলিস্তিনে ফিরিয়ে নেওয়া
এবং সেখানে একটি স্বদেশ গড়ে তোলা। এই সময় থেকে ইহুদিদের জায়নিস্ট আন্দোলন শুরু হয়। ইহুদিরা যুক্তি দেখাতে থাকে পৃথিবীর সব ধর্মের মানুষের নিজস্ব দেশ আছে, কিন্তু শুধু ইহুদিদের কোনো দেশ নেই, তাই তাদেরও একটা স্বাধীন রাষ্ট্র দেওয়া হোক। এর মধ্যেই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর তখনও ফিলিস্তিনে অটোমান সাম্রাজ্য রুল করছিল, আর অটোমান সাম্রাজ্য জার্মানিকে সাপোর্ট করছিল। এই পরিস্থিতিতে ব্রিটেন, বিশেষ করে আমেরিকা ও রাশিয়াতে থাকা ইহুদিদের যুদ্ধে ইনভলভ করতে চেয়েছিল। ব্রিটেন ইহুদিদের সমর্থন আদায়ের জন্য পুরো প্রচার চালায়, তাদের হোমল্যান্ড দেওয়া হবে, ফিলিস্তিন ফিরিয়ে দেওয়া হবে। আর ইহুদিদের কাছে ছিল এটা একটা বড় সুযোগের মতো, তারা যুদ্ধে ব্রিটেনের সাথ দেয়। প্রতিশ্রুতি হিসাবে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর 2 নভেম্বর 1917 সালে তখনকার ইহুদি নেতা লর্ড রথচাইল্ডকে একটি চিঠির মাধ্যমে জানায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য ন্যাশনাল হোম দেওয়া হবে। এটা হলো সেই চিঠির কপি, আপনারা চাইলে ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ দেশগুলির জয় হয়। ব্রিটেন অটোমান সাম্রাজ্যকে হাঁটিয়ে ফিলিস্তিন দখল করে। এবার ব্রিটেনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইহুদিদের জন্য ফিলিস্তিনের ব্যবস্থা করা। তখন ব্রিটেন 1922 থেকে 1930 সাল পর্যন্ত প্রায় 40,000 ইহুদি এবং 1931 থেকে 1939 সাল পর্যন্ত প্রায় 2.5 লক্ষ ইহুদিদের ফিলিস্তিনে সেটেল করে। তবে ইহুদিরা ফিলিস্তিনে আসার পর একটা বুদ্ধিমানের কাজ করে, কয়েকটি মিলিটেন্ট সংগঠন তৈরি করে, হাগানাহা, ইরগুন, লেহি, পালমাচ, যেগুলোর মোট সদস্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। আর এই সংগঠনগুলি চালানোর খরচ ইউরোপে থাকা ইহুদিরা বহন করছিল। পরে এই সংগঠনগুলি 1948 সালে আরব কান্ট্রিগুলির সাথে যুদ্ধ করে এবং ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর এই সংগঠনগুলি থেকেই ইন্টেলিজেন্ট এজেন্সি মোসাদ, ইসরায়েল ডিফেন্স বাহিনী তৈরি হয়। এইদিকে ইহুদিদের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় ফিলিস্তিনিদের ক্ষোভ বাড়তে থাকে। তারা ক্রমাগত ব্রিটিশদের উপর চাপ দিতে থাকে যেন আর কোনোভাবেই এত বড় সংখ্যা ইহুদিদের ফিলিস্তিনে ঢুকতে না দেওয়া হয়। কিন্তু এই সময়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে গরিল্লা ওয়ার শুরু হয়ে যায়। এমন অবস্থায় চাপে পড়ে ব্রিটিশ সরকার 1939 সালে একটা হোয়াইট পেপার বিল নিয়ে আসে। এই বিল অনুযায়ী প্রতি বছর সর্বোচ্চ 10,000 ইহুদিকে ফিলিস্তিনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিশেষ পরিস্থিতিতে 25,000 ইহুদিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে 5 বছরে মোট 75,000 ইহুদি প্রবেশ করতে পারবে। তারপর আরবরা ডিসাইড করবে ইহুদিরা আসতে পারবে কি না। কিন্তু অলরেডি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হিটলারের ভয়ে ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি প্রাণ বাঁচাতে ফিলিস্তিনের দিকে রওনা হতে থাকে। কিন্তু তখন ব্রিটেনের কড়া নিয়মে ফিলিস্তিনে ইহুদিদের প্রবেশ কার্যত বন্ধ ছিল। এই পরিস্থিতিতে ইহুদিদের কিছু মিলিটেন্ট সংগঠন আলিয়া বেট নামে একটি গোপন অভিযান শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইল্লিগেলভাবে যত বেশি সম্ভব ইহুদিকে ফিলিস্তিনে নিয়ে আসা যায়। এরপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে দেখা যায় হিটলারের নাৎসি বাহিনী প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। কল্পনা করুন, 60 লক্ষ! ভারত যখন স্বাধীন হয় 1947 সালে ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় 39 কোটি, আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 150 কোটির কাছাকাছি। যদি সেই 60 লক্ষ মানুষ বেঁচে থাকতো তাহলে হয়তো আজকের দিনে গোটা ইউরোপে ইহুদিদের সংখ্যাই বেশি দাঁড়াতো। এই যুদ্ধ শেষ হওয়ার পর বেঁচে থাকা ইহুদিদের সিংহভাগ অংশ ফিলিস্তিনে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ব্রিটেনের হোয়াইট পেপার নীতির কারণে ব্রিটিশ সেনারা তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পগুলিতে পাঠিয়ে দেয়। ইহুদি মিলিটেন্ট গ্রুপগুলো এবার সরাসরি ব্রিটিশ সেনাবাহিনীর উপর হামলা শুরু করে, যা ফিলিস্তিনের পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 1947 সালে ফেব্রুয়ারিতে ব্রিটেন ইউএনএ জানায় তাদের হাতে আর কিছু নেই, ফিলিস্তিনের শান্তি ফেরাতে হলে ইউএনকেই হস্তক্ষেপ করতে হবে। ইউএন সেই সময় নতুন তৈরি হয়, আর ইউএনএ তখন মিত্রপক্ষ দেশগুলির দবদবা চলছিল। ইউএনএ যাওয়া মানে ইসরায়েলের পক্ষে রেজাল্ট আসা, আর হয় সেরকম, কারণ আমেরিকা প্রথম থেকে ইসরায়েল দেশ তৈরির পক্ষে ছিল। আমেরিকা চেয়েছিল মিডিল ইস্টে নিজের প্রভাব বাড়াতে, সরাসরি আরব দেশগুলোর উপর প্রভাব আনা তখন কঠিন, তাই ইসরায়েলকে পলিটিক্যাল ও মিলিটারি পার্টনার হিসাবে তৈরি করতে চেয়েছিল। এই সময় ইউএন একটি কমিটি গঠন করে 11টি দেশের প্রতিনিধিকে ফিলিস্তিনে পাঠায়। তারা একটা পার্টিশন প্ল্যান তৈরি করে। সেই প্ল্যানে বলা হয় ফিলিস্তিনের 56% এরিয়া নিয়ে ইসরায়েল গঠন হবে, 43% এরিয়া ফিলিস্তিনের থাকবে এবং জেরুসালেম ও বেথলেহেম শহরকে ইউএনের আন্ডারে রাখা হবে। মানে 32% ইহুদিদের জন্য 56% এলাকা এবং 66% ফিলিস্তিনিদের জন্য 43% এলাকা। আর এটা হলো তখনকার ইউএনের দেওয়া ম্যাপ। ইহুদিরা এই পার্টিশন প্ল্যানকে সমর্থন জানায়, কিন্তু ফিলিস্তিনিরা এটা সাথে সাথে রিজেক্ট করে। তবুও এই পার্টিশন প্ল্যানকে 1947 সালের নভেম্বরে ইউএনে তোলা হয়। 33টি দেশ এই পার্টিশন প্ল্যানের সপক্ষে ভোট দেয়, 13টি দেশ বিপক্ষে, আর 10টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ভারত একমাত্র নন মুসলিম দেশ যে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। এই খবর ছড়াতেই ফিলিস্তিনের সিভিল ওয়ার শুরু হয়ে যায়।
যা প্রায় 5 মাস পর্যন্ত চলে। এরপর ব্রিটেন 14 মে 1948 সালে রাত 12টার পর ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়ার দিন ঠিক করে। আর সেদিন বিকালে ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। আর সেদিন রাতেই আমেরিকা ইসরায়েলের গঠনের দাবিকে সমর্থন জানায়। মানে এত দ্রুত সমর্থন, বোঝাই যায় সব চলছিল আমেরিকার পরিকল্পনার মতো। পরের দিন অর্থাৎ 15 মে মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন 5টি আরব দেশ মিলে একসাথে ইসরায়েলের উপর আক্রমণ করে। কিন্তু আরব দেশগুলি নতুন তৈরি ইসরায়েলের কাছে দুর্বল হয়ে পড়ে। ইউএন যে এলাকাগুলি ইসরায়েলকে দিয়েছিল তার থেকে 22% বেশি এলাকা দখল করে নেয়। অর্থাৎ মোট ফিলিস্তিনের 78% এলাকা ইসরায়েলের অধীনে চলে আসে। এই সময় প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি শরণার্থী হয়ে যায়, যারা আজ পর্যন্ত নিজের ভূমিতে ফেরত যেতে পারেনি। শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে ইউএনকে আসতে হয়। এরপর 1 বছর পরে 11 মে 1949 সালে ইসরায়েলকে ইউএনের 59তম সদস্য দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। জাতিসংঘে ইসরায়েল সদস্যপদ পাওয়ার পর ফিলিস্তিনে গড়ে ওঠে পিএলও, হামাসের মতো সংগঠনগুলি। আজ আমরা নিয়মিত খবরে যে দেখি হামাস এতগুলো রকেট ছুড়ল, ইসরায়েল এতগুলো মিসাইল ছুড়ল, গাজা স্ট্রিপ, জেরুসালেম ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গাগুলিতে এখনও টানপোড়ান লেগেই আছে। ভারত প্রথমে ইসরায়েলকে সমর্থন না করলেও পরে দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি হয়। বর্তমানে ভারত ইসরায়েল ও ফিলিস্তিনের সাথে নিউট্রাল স্ট্র্যাটেজি নিয়ে চলছে। দুই দেশে ভারতের বন্ধু দেশ হিসাবে পরিচিত। ইসরায়েল তৈরির ইতিহাস সম্বন্ধে আপনারা যদি আমাদের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।